নমস্কার। মেটালজি থেকে এক্সামে যেমন ধরনের কোশ্চেন আসে তার একটা সেট তৈরি করা হয়েছে। এখানে মোট 60খানা কোশ্চেন নেওয়া হয়েছে। তোমরা এই 60খানা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো। এমন ধরনের কোশ্চেন বা এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই পরীক্ষা দেখবে চলে এসেছে। তো ভালো করে আমাদের প্র্যাকটিস করে নিতে হবে। প্রথমে স্ক্রিনশট তুলে নাও, তারপর ভালো করে এটাকে প্র্যাকটিস করো। আমি প্রথম কোশ্চেনে চলে আসছি। হোয়াট ইজ দ্য ফোর্থ ফ্লোটিং মেথড সিলেক্টেড বাই দ্য কনসেন্ট্রেশন অফ সালফাইড ওর? ঠিক আছে, কেন ফোর্থ ফ্লোটিং মেথড করা হয়ে থাকে সালফাইড ওরের ক্ষেত্রে? তার কারণটা হলো এই যে তোমার কাছে এই যে ফোর্থ ফ্লোটিং মেথডটা রয়েছে বা তৈলভাষণ পদ্ধতি রয়েছে, এই তৈলভাষণ পদ্ধতির মেন যে ক্যারেক্টার সেটা হলো এইটার মধ্যে দুটো পয়েন্ট খেয়াল করবে। এটার মধ্যে কি কি পয়েন্ট রয়েছে? একটা হলো এটার একটা ওয়েটিং প্রপার্টি রয়েছে, ওয়েটিং প্রপার্টি রয়েছে। ঠিক আছে। দু নম্বর কি, সালফাইড ওরটা যে অয়েল ড্রপলেট যেটা তৈরি হয় ফোর্থ ফ্লোটিং প্রসেসে, যে ফেনাটা তৈরি হয় যার মধ্যে অয়েল ড্রপলেট রয়েছে, এই সালফাইড ওরটা তার মধ্যে কী হয় বলতো, অ্যাটাচ হয়ে যেতে পারে বা অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে। তাহলে দুটো পয়েন্ট, একটা হলো ওয়েটিং প্রপার্টি রয়েছে, আর একটা হলো সালফাইড ওরটা অয়েল ডবলেটের মধ্যে অ্যাটাচ হয়ে যেতে পারে বা অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে, যার ফলে সেপারেশন করা যায়। এই কারণের জন্য সালফাইড ওরের ক্ষেত্রেই আমরা কেবলমাত্র ফোর্থ ফ্লোটিং প্রসেস বা তৈলভাষণ পদ্ধতি করে থাকি। পরের কোশ্চেনে চলে আসছো, বলছে পাইরোমেটালার্জি কি? পাইরোমেটালার্জিটা হলো যে কোনো একটা মেটাল অক্সাইড রয়েছে, মনে করো আয়রনের অক্সাইড রয়েছে, এইটাকে কার্বন অথবা কার্বন মনোঅক্সাইড দিয়ে ইন প্রেজেন্স অফ হিট, পাইরো কথাটার অর্থ হলো হিট, হিট দিলে এটা আয়রনে কনভার্ট হবে এবং কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাবে। এই যে হিটের প্রেজেন্সে করা হচ্ছে এবং কোনো একটা মেটাল অক্সাইডকে, ধাতব অক্সাইডকে মেটালে কনভার্ট করা হচ্ছে, এই কনসেপ্টটাকে বলা হয় পাইরোমেটালার্জি। পরের কোশ্চেন, ডিফারেন্স বিটুইন মিনারেল অ্যান্ড ওর। দেখো যে কোনো একটা মেটাল, ফর এক্সাম্পল তুমি আয়রন হতে পারে, আয়রনের যে পসিবল যে সোর্স নেচারে রয়েছে, সম্ভাব্য উৎসগুলো, সেগুলোকে বলা হয় মিনারেল। এখন এই যে পসিবল যে সোর্সগুলো রয়েছে এর মধ্যে যে সোর্সটা থেকে মেটালটাকে ইকোনমিক্যালি মানে কম খরচে, কম ব্যয়ে ইজিলি এক্সট্রাক্ট করতে পারবো, সেটাকে বলা হবে ওর বা আকরিক। এই কারণে বলা হয় অল ওর অবশ্যই আর মিনারেল হতে হবে, কারণ মিনারেলের মধ্যে থেকে যেটা কম ব্যয় খরচ করা যায়, ইজিলি ভাবে এক্সট্রাক্ট করা যায়, তাকেই ওর বলা হয়। বাট কিন্তু অল মিনারেল, সমস্ত মিনারেলকে কিন্তু, আর নট ওর, সমস্ত মিনারেল বা খনিজগুলোকে কিন্তু আমরা আকরিক বলবো না। ওকে, পরের কোশ্চেন, হোয়াট টাইপস অফ ওর ক্যান বি কনসেন্ট্রেটেড বাই ম্যাগনেটিক সেপারেশন মেথড? দেখো ম্যাগনেটিক সেপারেশন কার ক্ষেত্রে করা হয় না, যদি ওরটা মানে আকরিকটা অথবা যে ইম্পিউরিটি রয়েছে মানে গ্যানগে বা খনিজমল, এদের মধ্যে যে কোনো একজনের যদি ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্ট হয়ে থাকে, মানে আমার সিলেবাস অনুসারে আয়রন তা যদি ওর হয়ে থাকে অথবা ইম্পিউরিটি হয়ে থাকে, যেটাকে সেপারেট করতে চাইছি, তাদের মধ্যে যে কোনো একজন যদি ম্যাগনেট বা চৌম্বক দ্বারা আকর্ষিত হয়ে থাকে, তার ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক সেপারেশন করতে পারবো। ঠিক আছে। পরের কোশ্চেন একের দাগের কোশ্চেনের মতনই আছে, হোয়াই ইজ দ্য সালফাইড ওর কনসেন্ট্রেটেড বাই ফোর্থ ফ্লোটিং? তৈলভাষণ পদ্ধতিটা কেন সালফাইড ওরের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়ে থাকে? তার কারণ হলো সালফাইড ওরের ক্ষেত্রে কি বলেছি, একটা হলো ওয়েটিং রয়েছে, ওয়েটিং করে মানে ভিজিয়ে দিতে পারে বা ডিজলভ হয়ে যেতে পারে সালফাইড ওরটা, কার মধ্যে না, পাইনলের মধ্যে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর কি, 2 নম্বর হলো যে সালফাইড যে ওরটা রয়েছে সেই ওরটা অয়েল ডবলেটের মধ্যে কি হয়ে যায় না, লিচ হয়ে আসতে পারে বা এর মধ্যে চলে আসতে পারে বা অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে। এই কারণের জন্য আমরা সালফাইড ওরের ক্ষেত্রে ফোর্থ ফ্লোটিং প্রসেস বা তৈলভাষণ পদ্ধতি করে থাকি। পরের কোশ্চেন,
পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ গ্রাফাইট অফ ইলেকট্রোমেটালার্জি অফ অ্যালুমিনিয়াম? অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামকে যখন ইলেকট্রোলিসিস করা হয়ে থাকে তখন অ্যানোডের মধ্যে গ্রাফাইট নিয়ে থাকে, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই গ্রাফাইটটাকে টাইম টু টাইম রিপ্লেস করতে হয়। তার কারণ কি? তার কারণটা হচ্ছে এখানে যে অক্সাইডটা তৈরি হয়, এই অক্সাইডটা এখানে আসে, দুটো ইলেকট্রন লস করে অক্সিজেনে কনভার্ট হয়, এবং অক্সিজেন প্লাস ও মিলিয়ে দুটো ও অ্যাটম মিলিয়ে O2-তে কনভার্ট হয়। এখন গ্রাফাইট কার্বনের থেকে থাকে, কার্বন থাকলে কি হবে? কার্বন অক্সিজেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে এটা বেরিয়ে চলে যাবে, এবং গ্রাফাইটটা কি হবে? টাইম টু টাইম কি হবে? ক্ষয়তে থাকবে, কমতে থাকবে, তাই তো? ক্রমশ যত টাইম যাবে কি হবে? এটা পাতলা হতে থাকবে। তাই জন্য এর যখন অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন করা হয়, এর অ্যানোডটাকে টাইম টু টাইম কি করতে হয়? রিপ্লেস করতে হয়, বুঝেছো? চেঞ্জ করতে হয়। তো রিডাকশানে হেল্প করে, এটা আমি বলবো যে আমার কাছে গ্রাফাইট কি করে, অ্যানোডটা কি করে, ইলেকট্রোমেটালার্জিটাকে কি করতে হয়? ইলেকট্রোমেটালার্জি, এই যে ইলেকট্রোলিসিস করে পাচ্ছি, তাই জন্য এটার একটা নাম হলো ইলেকট্রোমেটালার্জি। ওকে, এটার অ্যানোডে গ্রাফাইট আমরা ইউজ করে থাকি। পরের কোশ্চেন, হাউ কপার এক্সট্রাক্টস লো গ্রেড ওর অফ ইট? দেখো, লো গ্রেড কপার পাওয়ার জন্য আমরা যেটা করে থাকি হাইড্রোমেটালার্জি। হাইড্রোমেটালার্জি কি? ওয়াটারের প্রেজেন্সে যেটা হয়ে থাকে হাইড্রোমেটালার্জি হয়ে থাকে, মানে লিচিং করা হয়। কি অ্যালুমিনিয়ামকে লিচ করা হয় জানি আমরা, বক্সাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। ঠিক তেমনি কপার গেটকে করবার জন্য ব্যাকটেরিয়া ইউজ করা হয়, ব্যাকটেরিয়া ইউজ করে কপারকে লিচ করা হয় লো গ্রেডে যদি কপার থেকে থাকে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ কালেক্টর ইন ফোর্থ ফ্লোটিং প্রসেস? তৈল ভাষণ পদ্ধতিতে কালেক্টর বা সংগ্রাহকের ভূমিকা কি? অ্যাকচুয়ালি কালেক্টর হিসাবে আমরা যেটা ব্যবহার করে থাকি পাইন অয়েল অথবা ফ্যাটি অ্যাসিড ইউজ করা হয়ে থাকে। এই কালেক্টর কি করে? কালেক্টর যেটা করে থাকে সেটা হলো যে তোমার কাছে নন ওয়েটেবিলিটি অফ মিনারেল পার্টিকেল, অর্থাৎ শুধু সালফাইডটাই তার মধ্যে অ্যাট্রাক্ট হয়, আর বাকি যে মিনারেল পার্টিকেলগুলো রয়েছে তার মধ্যে অ্যাট্রাক্ট হবে না। নন ওয়েটেবিলিটি অফ মিনারেল পার্টিকেল করে থাকে, ফলে সালফাইডটাই শুধুমাত্র তার মধ্যে আসে, এবং যেটাকে পরবর্তীকালে সেপারেশন করা যেতে পারে। বলেছে, হোয়াট ইজ দ্য রোল অ্যাজ ডিপ্রেসেন্ট অন ফোর্থ ফ্লোটিং প্রসেস? ফোর্থ ফ্লোটিং প্রসেসে ডিপ্রেসেন্ট ইউজ করা হয়ে থাকে, এর রোলটা কি? ঠিক আছে, দেখো, প্রথম কথা মনে করো, আমি একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি জিনিসটাকে। মনে করো তোমার কাছে জেডএনএস আছে এবং পিবিএস আছে। তো ফোর্থ ফ্লোটিং প্রসেস বা তৈলবসন পদ্ধতিতে যা যা ইউজ করা হয় নিশ্চয়ই জানো, যে পাইন অয়েল, সোডিয়াম জ্যান্থের নানান কিছু ইউজ করা হয়ে থাকে, সেগুলো সব ঠিক আছে। এখন প্রশ্ন হলো, মনে করো এই যে জেডএনএস এবং পিবিএস যেটা রয়েছে, এখানে তোমার কাছে জেডএনএসটা হলো ইম্পিউরিটি, এবং তুমি পিবিএস বা জেডএনএস থেকে পিবিএসটাকে মোট কথা সেপারেট করতে চাইছো। এইটা করবার জন্য আমার কাছে একটা ডিপ্রেসেন্ট হিসাবে সোডিয়াম সায়ানাইড ইউজ করা হয়। এই সোডিয়াম সায়ানাইডটা কি করে? এই সোডিয়াম সায়ানাইড যেটা করে কি, সিলেক্টিভলি ভাবে জিঙ্কের সঙ্গে একটা কোঅর্ডিনেট কম্পাউন্ড তৈরি করে ফেলে, ফলে জেডএনএসটা NaCN এর সঙ্গে অ্যাট্রাক্ট হয়ে যায়, আর তার মানে জেডএনএস একটা কোঅর্ডিনেট কম্পাউন্ড করছে NaCN এর সঙ্গে, আর পিবিএসটা কি হয়ে যায়? সেপারেট হয়ে যায়। এইভাবে আমার কাছে দুটো কম্পাউন্ডকে, কারণ তুমি এই দুটোই সালফাইড আছে, নইলে ফোর্থ ফ্লোটিং বা তৈলবাসন করলে তার যে ইম্পিউরিটিগুলো রিমুভ করা যাবে না, কিন্তু তুমি যদি একটা ডিপ্রেসেন্ট ইউজ করে থাকো সোডিয়াম সায়ানাইড, এইভাবে একজনকে আরেকজনের থেকে কী করবে? সেপারেট করতে পারবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10, টাইটেনিয়ামকে কোন প্রসেসে করা হয়ে থাকে? আমরা জানি মোল্ড প্রসেসের সাহায্যে হয়ে থাকে, আর নিকেলকে। আর টাইটেনিয়ামকে কি হয়ে থাকে? টাইটেনিয়ামের প্রসেসটার নাম হলো ভান আর্কেল মেথড। ভান আর্কেল মেথডের সাহায্যে আমরা করে থাকি। নিকেল হলো মোল্ড প্রসেস এবং টাইটেনিয়াম হলো ভান আর্কেল মেথড।
পরের কোশ্চেন বলেছে জোন ডিফাইনিং কোন ধরনের মেটালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তো ইউজ হয়ে থাকে, কিন্তু এই পয়েন্টটা মনে রাখবে, কোনো মেটালকে যদি হাইলি পিউরিফাইড করতে চাও, প্রচণ্ডভাবে পিউরিফাইড করতে চাও, হাইলি পিউরিফাইড করতে চাও, তখন আমরা কিনা এই জোন ডিফাইনিং প্রসেসটা অ্যাপ্লাই করব। নেক্সট কোশ্চেন, হুইচ মেথড ইজ এমপ্লয়েড বাই ফর এক্সট্রাকশন অফ কপার লো গ্রেড অ্যান্ড স্ক্র্যাপ। দেখো, লো গ্রেড যে কোনো জিনিসকেই তুমি করবার জন্য আমি একটু আগেও আর একটা কোশ্চেন নিয়েছি, এই কথাটা মাথার মধ্যে রাখবে, হাইড্রোমেটালার্জি প্রসেস আমরা ইউজ করে থাকি। তাহলে অ্যান্সারটা হবে হাইড্রোমেটালার্জি। 13-এর কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ জোন ডিফাইনিং। জোন ডিফাইনিং এর টেকনিকের মেন ব্যাপারটা হলো, মনে করো তোমার কাছে একটা মেটাল রয়েছে এবং তার ইম্পিউরিটি রয়েছে। ইম্পিউরিটিটা সলিড স্টেটের থেকে যখনই ইম্পিউরিটিটা মেল্ট হয়ে যায়, মানে গলিয়ে দেওয়া হয়, মেল্ট হয়ে যায়, এই মেল্টিং স্টেটে এটা বেশি পরিমাণে সলিবেল। তার মানে কী করবো, আমি এটাকে হিট করে যদি গলিয়ে দিই, ইম্পিউরিটিটা কী যাবে, মেল্ট হয়ে যাবে। মেল্ট হয়ে গেলে কী হবে, ইম্পিউরিটিটা বেশি সলিবেল হবে বা দ্রবীভূত হবে, ফলে মেটাল থেকে তাদেরকে ইম্পিউরিটিকে কী করবে, সেপারেট করে দিতে পারবে। এইটা হলো জোন ডিফাইনিংয়ের বেসিক টেকনিক। নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 14-এর কোশ্চেনটা পড়ো। এই 14-এর কোশ্চেনটা করবার জন্য তোমার কাছে এলিগ্রাম ডায়াগ্রামটাকে জানতে হবে। এলিগ্রাম ডায়াগ্রামটাকে জানতে হবে। আমি এলিগ্রাম ডায়াগ্রামটা করছি না, কিন্তু এলিগ্রাম ডায়াগ্রাম থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো 1665 কে বিলোতে, এই বিলোতে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে কার্ভ এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের যে কার্ভ, সেটা কি করে, ইন্টারসেক্ট করে যায়। এবং এই টেম্পারেচারের বিলোতে এমজি দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইডকে রিডাকশন করা পসিবল হয়। নর্মালি কিন্তু পসিবল না, হাই টেম্পারেচারে পসিবল না, কিন্তু বলবো ফর্ম এলিগ্রাম ডায়াগ্রাম কার্ভ অ্যাট বিলো এই টেম্পারেচারে এই অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইডটা ইন্টারসেক্ট করে, এবং অন দ্যাট টেম্পারেচার এই যে প্রসেসটা যেটা হয়ে থাকে সেটা হলো ডেল্টা জি নেগেটিভ প্রসেস হয়ে থাকে। তার মানে বিলো এই টেম্পারেচারে করা যেতেই পারতো, কিন্তু আমরা করি না। কারণ কি আমরা করি না, তার মেন কারণটা হলো এই যে এমজি ম্যাগনেসিয়াম হলো প্রচণ্ড কস্টলি। তো এত দাম দিয়ে কোনো একটা অ্যালুমিনিয়াম অক্সাইডকে করে অ্যালুমিনিয়াম পাওয়ার থেকে এইটার দাম অনেক বেশি, তাই জন্য এই প্রসেসটা করা যায় না, করা হয় না, কিন্তু করাটা পসিবল, কিন্তু কেমিস্ট্রিগত দিক থেকে কিন্তু পসিবল। পরের কোশ্চেন, পরেরটা দেখো, নেম অফ দ্য মেথড ইউজ ফর রিফাইনিং অফ নিকেল। দেখো, নিকেলকে কি করে আমরা এক্সট্র্যাক্ট করব, অনেকবার করছি, কিন্তু এই কোশ্চেনটা বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট প্রসেস। মোন প্রসেসের সাহায্যে আমরা করে থাকি। মানে মোন প্রসেসে কি হয় মনে আছে তো, নিকেলটা সিওর সঙ্গে রিয়াকশন করে NiCO4 তৈরি করে, তাই তো। তো এটা ভেপার তৈরি হয়, তাই জন্য ভেপার সেপারেশনও বলা হয়ে থাকে, ভেপারাইজেশন সেপারেশনও বলা হয়ে থাকে। পরবর্তীকালে এটাকে কালেক্ট করানো হয়, নিয়ে একটু হিট করলে নিকেল আর এবং সিওটা আলাদা হয়ে যায়। তার মোন প্রসেসের সাহায্যে করে থাকে। কোশ্চেন নাম্বার 16 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলেছে কপার ম্যাট কি। কপার ম্যাট কি, ঠিক আছে। কপার ম্যাট হলো কি না, এটা একটা কপার ম্যাট খুব ইম্পর্টেন্ট, কিন্তু কপার ম্যাট হলো Cu2s এবং FeS এই দুজনের মিক্সচারটাকে বলা হয় কপার ম্যাট, ঠিক আছে। পরে কোশ্চেন, নেম দ্য মেথড ইউজ টু রিফাইনিং অফ কপার মেটাল। কপার মেটালকে কি করে আমরা রিফাইন করে থাকবো, এটা একটা ইলেকট্রো রিফাইনিং প্রসেস। ইলেকট্রো রিফাইনিং প্রসেস তোমাকে লিখতে হবে ইলেকট্রো রিফাইনিং। এবার জিনিসটা কী হয় না, কপারটাকে অ্যানোডে রাখা হয়, সলিউশনটা থেকে কপার সালফেট, ঠিক আছে। তাহলে কি ঘটে ভালো করে দেখো, ইলেকট্রো রিফাইনিং টার্মটা লিখে নাও, কিন্তু ইলেকট্রো রিফাইনিং কী হয়, কপার এখান থেকে ইলেকট্রন লস করে, সলিউশনে কপার 2+ আসে, এই কপার 2+ আবার ইলেকট্রন গেন করে এই ক্যাথোডের মধ্যে কী হতে থাকে, কপার আকারে ডিপোজিট হতে থাকে। তো এই যে প্রসেসটা বা এই যে টেকনিকটা, এটাকে বলা হয় ইলেকট্রো রিফাইনিং প্রসেস। ইলেকট্রো রিফাইনিং।
পরের কোশ্চেন নাম্বার 18 বলেছে নেম দ্য মেথড ইউজড ইন ভেপার ফেজ। ভেপার ফেজে গিয়ে কি করে, একই কোশ্চেন দেখো বারবার আসছে, কিন্তু এগুলো এক্সাম থেকে এই কোশ্চেনগুলো নেওয়া। নিকেলের ক্ষেত্রে কি মোন্ড প্রসেস, আমরা প্রসেসটা ডিসকাস করেছি তাই এটা করছি না। পরের কোশ্চেন, স্টেট দ্য প্রিন্সিপাল মেথড অফ জোন ডিফাইনিং অফ মেটাল। জোন ডিফাইনিং বলেছে, তাহলে বেসিক প্রিন্সিপাল কি একটু আগেও করলাম। জোন ডিফাইনিংয়ে ইম্পিউরিটিটা তার সলিড স্টেটের থেকে মোল্টেড স্টেটে বেশি পরিমাণে সলিবেল এবং সেটা সেপারেট হয়ে যায়। জোন ডিফাইনিং আলাদা একটা ভিডিও আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিলাম, যদি মনে করো ওটা ভালো করে একবার দেখে নিতে পারো। 20টা, রাইট দ্য কেমিক্যাল রিয়াকশন টেকিং ইন মোন প্রসেস অফ নিকেল। এই যে এই কেমিক্যাল রিয়াকশন এটা করে দিতে হবে। তাহলে মোন প্রসেস থেকে অনেকবার কোশ্চেন দিচ্ছে কিন্তু। হুইচ রিডিউসিং এজেন্ট ইজ এমপ্লয়েড ফর গুড কপার অ্যান্ড লিচ লো গ্রেড অফ কপার। ঠিক আছে, লো গ্রেড অফ কপার। তা রিডিউসিং এজেন্ট লো গ্রেড অফ কপার হাইড্রোমেটালার্জিতে করা হয়ে থাকে, লো গ্রেড কপারে বলেইছি। আর রিডিউসিং এজেন্টটা হলো হাইড্রোজেন হলো রিডিউসিং এজেন্ট। বলেছে হোয়াট ইজ দ্য রোল অফ জিঙ্ক মেটাল এক্সট্রাকশন অফ সিলভার। অ্যাকচুয়ালি সিলভারের একটা লিচিং করা হয় সায়ানাইড দিয়ে। সিলভার ওর যেখানে থাকে, সিলভার জায়গায় NaCN দিলে কি হয়, সিলভারের সায়ানাইডের একটা কমপ্লেক্স তৈরি হয়, এটা হলো সিলভারের লিচিং করে, সায়ানো লিচিং বলে। সেটা গোল্ডের ক্ষেত্রে একই রকম হয় সায়ানাইড দিলে। একে জিঙ্ক দিলে কি হয়, জিঙ্ক দিলে যেটা হয় কি, জিঙ্কের সঙ্গে সায়ানাইডটা জোড়া লেগে যায় এবং কি হয়, সিলভারটা আলাদা সেপারেট হয়ে যায়। তো এইভাবে কি করা হয় না, সেপারেট করা হয়ে থাকে। নেম দ্য মেথড ইউজ রিফাইনিং অফ নিকেল। নিকেলকে কিভাবে রিফাইন করা হয়, মোন্ড প্রসেসের সাহায্যে। বলেছে নেম দ্য মেথড ইউজ টু রিফাইনিং অফ কপার মেটাল। কপার মেটালকে কি করে আমরা করি, আমরা একটু আগেই করলাম, ইলেকট্রো রিফাইনিং প্রসেস। ঠিক আছে, পরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ SiO2 ইন মেটালার্জি অফ কপার। SiO2 রোলটা কি না, কপার কোনটা থেকে করা হয় না, কপার পাইরাইট CuFeS2 থেকে। তাকে অক্সিজেন দিলে কি তৈরি হয়, অক্সিজেন দিলে যেটা তৈরি হয় Cu2S Fes প্লাস SO2 তৈরি হয়, তাই তো। এবার কি হয় না, এই যে Fes যেগুলো রয়েছে সেগুলো আবার অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে, তার মানে FeO তৈরি করে। আর CuSও অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে Cu2O তৈরি করে, Cu2S ছিল, Cu2O তৈরি করে। এখন আমি চাইছি এক্সট্রাকশন করতে, কোনটাকে এক্সট্রাক্ট করতে চাইছি, কপারটাকে চাইছি। তার মানে এই যে আয়রনটাকে কি করতে হবে, রিজেক্ট করতে হবে, এটাকে রিজেক্ট করতে হবে। ঠিক আছে, তার মানে এটা কি হবে, এটা আমার কাছে জ্ঞান গে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এর নেচারটা কি। এর যদি আমরা নেচারটা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এর নেচারটা হচ্ছে, আচ্ছা এর নেচারটা কি না, এর নেচারটা কপার, আয়রনের নেচারটা হলো এর মধ্যে বেসিক নেচার হয়ে থাকে, তাই জন্য অ্যাসিডিক SiO2 দেওয়া হয়। তাহলে কি হবে, FeSiO3 আকারে এটা কি হয়ে যাবে, স্ল্যাগ তৈরি হয়ে যায় বা ধাতুমল তৈরি হয়ে যায়। তাই জন্য এটা একটা ফ্লাক্স হিসাবে অ্যাড করে দেওয়া হয় SiO2। ঠিক আছে, তাহলে FeO কে রিমুভ করতে এখানে কাজে লাগে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য রোল প্লেড বাই কার্বন ডাইঅক্সাইড গেটিং অফ পিওর অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন। অ্যাকচুয়ালি কী হয়, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের সময় মানে লিচিং করবার সময় এই যে এটার মধ্যে কী হয়, সোডিয়াম NaOH দিয়ে কী হয়, সোডিয়াম অ্যালমোনেট তৈরি হয়। ঠিক আছে, এই সোডিয়াম অ্যালমোনেটটা তৈরি হয়। এবার এই লিচিং করবার সময় একটা চান্স থাকে, সেটা হলো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা প্রেসিপিটেট পড়ে যাওয়া, LOH3 একটা প্রেসিপিটেট পড়ে যাওয়ার চান্স থাকে। কার্বন ডাইঅক্সাইড কী হবে, এর একটা অ্যাসিডিক নেচার আছে, ফলে কি হয়, এ কি করে, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যে প্রেসিপিটেটটা পড়ে যেতে পারতো সেটাকে কি করে দেয়, নিউট্রালাইজড করে দেয়, এটাকে নিউট্রালাইজড করে দেয়। ফলে কি হয়, এই প্রেসিপিটেটটা আর পড়ে না, এবং যখন তুমি সোডিয়াম অ্যালুমিনেটকে পরবর্তীকালে হিট করবে, ফলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা রয়েছে
সে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে পরবর্তীকালে হিট করলে আমরা Al2O3 পাবো। তাহলে কি পয়েন্ট বলবো কার্বন ডাই অক্সাইড নিউট্রালাইজড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সো ইট হেল্প, সুতরাং এটা সাহায্য করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অন হিটিং টু গেট পিওর অ্যালুমিনা পেতে। ঠিক আছে, পরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইন মেটালার্জি অফ অ্যালুমিনিয়াম? সোডিয়াম হাইড্রোক্সাইডের রোলটা কি জানতে চেয়েছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে? আচ্ছা, তার মানে আমাকে পুরো যে কার্বন ডাইঅক্সাইডের রোলটাকে একটু যদি ভালো করে আমরা লিখে নিই। কার্বন ডাইঅক্সাইড রোলটা এইরকম অনেকটা, যে আমার কাছে তো সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়ে থাকে, এইটা এই জিনিসটা কি করে প্রেসিপিটেট পড়ে যেতে পারতো, এই প্রেসিপিটেটটা কি করে বাধা দেয়। ঠিক আছে, বাধা দিয়ে এটাকে কি করে না অ্যালুমিনিয়াতে কনভার্ট করে যায় কার্বন ডাইঅক্সাইড, এটাকে নিউট্রালাইজড করে। ঠিক আছে, এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের রোলটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের রোলটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইডে প্রথমে লিচ করবার সময় NaOH দিলে এটা কি করে NaLOH4 মানে এই জিনিসটাকে তৈরি করে। তাহলে পুরো প্রসেসটা ভাবো, সেটা হলো এই যে অ্যালুমিনিয়ামের লিচিংয়ের সময় অ্যালুমিনা থাকে, যাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এই কমপ্লেক্সটা তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড এই কমপ্লেক্স যেটা তৈরি হয় এটাকে নিউট্রালাইজড করে পরবর্তীকালে হিট করলে পিওর অ্যালুমিনা পরিণত করতে সাহায্য করে। তো আমরা দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করে, এই কমপ্লেক্সটা, কার্বন ডাইঅক্সাইড কি করে, এটাকে নিউট্রালাইজড করে এবং পিওর অ্যালুমিনা পেতে হেল্প করে। তাহলে দুটো কোশ্চেন হয়ে গেল। হোয়াট আর দ্য কালেক্টর ইউজড ইন ফোর্থ ফ্লুইডিং প্রসেস? তৈলবাসন পদ্ধতিতে কালেক্টর কিভাবে কি কালেক্টর ইউজ করা হয়? তো আমরা জানি নিশ্চয়ই পাইন তেল বা ফ্যাটি অ্যাসিড ইউজ করা হয়ে থাকে কালেক্টর হিসাবে। এটা কি করে? নন ওয়েটেবিলিটি অফ মিনারেল পার্টিকেল এনহ্যান্স করে, তাই তো? নন ওয়েটেবিলিটি অফ মিনারেল পার্টিকেল এনহ্যান্স করে। পরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ কার্বন ডাইঅক্সাইড এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম? একটু আগেই করলে, অ্যাকচুয়ালি কোশ্চেন রিপিট হচ্ছে, তার কারণ হলো অলরেডি এসছে পরীক্ষা, দেখতেই পাচ্ছ। নেম দ্য চিপ ওর অফ অ্যালুমিনা? অ্যালুমিনিয়ার চিপ ওরটা কি? কার বার করতে বলেছেন? চিপ ওর অ্যালুমিনিয়াম অ্যান্ড জিঙ্ক। তো এটা হলো কি আছে, বক্সাইট Al2O3 3H2O, আর এটার ক্ষেত্রে কি হবে? জিঙ্ক বেল্ট ZnS। পরে কোশ্চেন জিজ্ঞেস করেছে কোলোডিয়াল সলিউশনের স্টেবিলিটির কারণ কি? কারণ তার মধ্যে কোলয়েড পার্টিকেলগুলোর মধ্যে কি থাকে, একটা র্যান্ডামলি ভাবে নানান দিকে মোশন থাকে, মুভ করতে পারে, যেটাকে ব্রাউনিং মোশন বলে থাকি। পরে কোশ্চেন, কয়োলাইট অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনে কেন ইউজ করা হয়? অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনে আমরা তো জানি ইলেকট্রোমেটালার্জি করা হয়ে থাকে। তার মানে ইলেকট্রোমেটালার্জিটা কি না, ইলেকট্রোলিসিস করা হয়ে থাকে, তাই তো? এবার এই ইলেকট্রোলিসিসের মধ্যে কয়োলাইটের রোলটা কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কয়োলাইট যেটা করে কি, ওই যে অ্যালুমিনিয়াম যেটা থাকে তার মেল্টিং পয়েন্টটাকে কমিয়ে দেয়, এটা ফার্স্ট পয়েন্ট। তাহলে এর মেল্টিং পয়েন্টটা কমে গেলে কি হবে? ইজিলি বাই ফিউজ হয়ে যাবে। এবং 2 নম্বর পয়েন্ট হলো এর কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাটাকে বাড়িয়ে দেয়। ফলে ইজিলি ভাবে যে কোনো একটা ইলেকট্রোডের দিকে কি হবে, অ্যালুমিনিয়াম কি করে মুভ করে যেতে পারবে। যদি অ্যালুমিনিয়াম থাকতো, এটা অ্যালুমিনিয়াম +3 এবং অক্সিজেন অক্সাইড, এটা যত বেশি মুভ করবে তত কি হবে, রিয়াকশনটা কি হবে, ফাস্ট হবে। তো এই দুটো রোল এর মধ্যে থেকে থাকে। পরের কোশ্চেন, কার্বন মনোক্সাইড ইন দ্য পিউরিফিকেশন অফ নিকেল? নিশ্চয়ই জানো কার্বন মনোক্সাইড কি করে মন্ডো প্রসেসের সাহায্যে। এটা একটা ভেপার ফেজ সেপারেশন, পরবর্তীকালে হিট করলে নিকেল এবং সিওতে আলাদা হয়ে যায়। পরের কোশ্চেন, ইলেকট্রোলাইটিক রিফাইনিং এক্সপ্লেন করতে বলেছে। এটা কার ক্ষেত্রে করি আমরা? কপারের ক্ষেত্রে করি। এটাকে এক্সপ্লেন করেছিলাম এই একটু আগে, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ইলেকট্রো রিফাইনিং কপারের ক্ষেত্রে হয়ে থাকে। আর ভেপার ফেস রিফাইনিং কার ক্ষেত্রে হয়ে থাকে? নিকেলের ক্ষেত্রে, মোন্ড প্রসেস, টাইটেনিয়ামের ক্ষেত্রে, ভান আলকেল মেথড। এটাকে এক্সপ্লেন করে দিতে হবে। পরের কোশ্চেন, ডেসক্রাইব দ্য ফলোইং NaCN ইন দ্য এক্সট্রাকশন অফ সিলভার ফ্রম সিলভার ওর। তো NaCN এর রোলটা কি না, এই যে সিলভার ওর যেটা থেকে থাকে সেটা CN মাইনাসের সঙ্গে AgCN2- তৈরি করে, পরবর্তীকালে এটাকে জিঙ্ক দিয়ে হিট করলে জিঙ্ক আলাদা জিঙ্ক সায়ানাইড তৈরি করে এবং সিলভারটা
সিলভারটা আলাদা হয়ে যায়। বলেছে পরেরটা বলেছে কয়োলাইট ইন দ্য অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তো নেক্সট যেটা আছে কয়োলাইটের রোলটা কি, দুটো কাজ করে। একটা হলো যে ফিউশন টেম্পারেচার যেটা রয়েছে অ্যালুমিনিয়াম সেটাকে কি করে, ডিক্রিজ করে। অ্যালুমিনিয়াম যেটা ইলেকট্রোলিসিস করে ফিউশন টেম্পারেচার। 2 নম্বর হলো কন্ডাক্টিভিটিটা ইনক্রিজ করে, পরিবাহিতা বৃদ্ধি করে। 35 দেখো একই ধরনের কোশ্চেন বারবার আসে। ভেপার ফেস রিফাইনিং অফ টাইটেনিয়াম, ভান আর্কেল মেথড, টাইটেনিয়ামের সঙ্গে আয়োডিনের রিয়াকশান করলে। এটা বিভিন্ন এক্সামের কোশ্চেনগুলোকেই এক জায়গায় করে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ একই ধরনের কোশ্চেন বারবার আসছে কিন্তু। হ্যাঁ, আমি কিছু সিলেক্ট করেছি, চেষ্টা করেছি যতগুলো বাদ দেওয়ার, কিন্তু তাও কিন্তু থেকে যাচ্ছে। ফোর্থ ফ্লোইডিং মেথডে কনসেন্ট্রেশন অফ সালফাইড ওর, তৈলভাষণ পদ্ধতিতে সালফাইড ওরকে কী করে করবে না, সালফাইড ওর যেটা রয়েছে সেটা কি থাকে না, সালফাইড ওরটা যেটা আগে করলাম সেটা হলো অয়েল ডবলেটের মধ্যে অ্যাট্রাকশন হয়, তাই তো, অয়েল ডবলেট, এবং তার ওয়েটিং প্রপার্টি থাকবার জন্য। ঠিক আছে, পরেরটা জোন ডিফাইনিং অফ মেটাল, হাইলি পিউরিফাইড কম্পাউন্ডকে পাওয়া যায়, এলিমেন্ট পাওয়া যায় বা মেটাল পাওয়া যায়। আর জোন ডিফাইনিংয়ের ক্ষেত্রে কি বললাম, ইম্পিউরিটিটা যে সলিড স্টেটের থেকে মোল্টেড স্টেটে বেশি পরিমাণে সলিবেল। ইলেকট্রো রিফাইনিং আগেই করলাম, কপারের ক্ষেত্রে ইলেকট্রো রিফাইনিং করা হয় এবং অ্যানোডে কপার মাড যেটাকে বলা হয়, অ্যানোডের মধ্যে কপারের কি পড়ে থাকবে, সিলভার, গোল্ড, প্লাটিনাম। পরেরটা প্রিপারেশন কাস্ট আয়রন ফ্রম পিগ আয়রন। পিগ আয়রনের ক্ষেত্রে যেটা ঘটে, এই যে পিগ আয়রনের মধ্যে এই পিগ আয়রন প্রচণ্ডভাবে হার্ড হয়ে থাকে এবং ব্রিটেল ক্যারেক্টার হয়ে থাকে। অ্যাকচুয়ালি আয়রন থেকে পিগ আয়রন কিভাবে তৈরি করা হয়, কাস্ট আয়রন নেওয়া হয়, কাস্ট আয়রন নিয়ে কিছু পরিমাণে আয়রনে স্ক্র্যাপ দিয়ে দেওয়া হয় আর খানিকটা পরিমাণে কোক অ্যাড করে দিয়ে হাই টেম্পারেচারের মধ্যে হিট করা হয়। তাহলে কাস্ট আয়রনকে বলবো আয়রন স্ক্র্যাপ, এবং কোক দিয়ে হাই টেম্পারেচার হিট করলে পিগ আয়রন পাবো, এবং পিগ আয়রন হার্ড এবং ব্যাটেল ক্যারেক্টার হয়ে থাকে। ঠিক আছে, পরের কোশ্চেন প্রিপারেশন অফ পিওর অ্যালুমিনিয়াম ফ্রম বক্সাইট। তাহলে অ্যালুমিনিয়ামকে কীভাবে করা হয়, লিচ করা হয়। প্রথমে Al2O3কে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে তাহলে কী হয়, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়, লিচ করা হয়ে থাকে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এবারে এখানে অ্যাড করে দেওয়া হয়। কার্বন ডাইঅক্সাইড কী করে, এটাকে নিউট্রালাইজড করতে সাহায্য করে। তারপর পরবর্তীকালে এটা থেকে যে ওই জল দিলে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি হবে, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে হিট করলে আবার Al2O3তে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, পরে কোশ্চেন রোল অফ কয়োলাইট অ্যালুমিনিয়াম। ওই যে বললাম অ্যালুমিনার মেল্টিং পয়েন্টটাকে কমিয়ে দেয়, আর 2 নম্বর তার কন্ডাক্টিভিটিটা ইনক্রিজ করে দেয়। 38-এর 2-এরটা বলেছে রোল অফ কার্বন মনোক্সাইড রিফাইনিং অফ ক্রুড নিকেল। মানে কি, মোন প্রসেসটা লিখতে বলেছে, মোন প্রসেসটা এখানে লিখে দিতে হবে। পরে কোশ্চেন সিলভারে NaCN এক্সট্রাকশন, এই যে একটু আগে করে দিয়েছি আমরা, এই যে সিলভারে একই কোশ্চেন রিপিট করেছিল। বলেছে SiO2 ইন এক্সট্রাকশন অফ কপার এক্সট্রাকশনে SiO2 রোলটা কি। ওই যে দেখো একটু আগেই করেছিলাম আমরা, SiO2 কি করে, এই FeO যেটা তৈরি হয় SiO2 দিলে FeSiO3 আকারে রিজেক্ট হয়ে যায়। ঠিক আছে, বলেছে হোয়াই দ্য কপার ম্যাট পুট ইন সিলিকা লাইন কনভার্টার। দেখো এই কোশ্চেনটা আর এই যে SiO2 ইন কপার এক্সট্রাকশন বেসিক্যালি কিন্তু সেম কোশ্চেন। দেখো সিলিকা লাইন কনভার্টার মানে তোমাকে এই ঘটনাটা বলতে হবে পুরো। এই যে সরি একটু আগে যেটা বললাম, কপার পাইরেটস থেকে এটা তৈরি হয়, কপার ম্যাট যেটাকে বলা হয়, এটা কপার ম্যাট। অক্সিজেন দিলে এটা তৈরি হয়, অক্সাইড করলে এটা দুটো তৈরি হয়। এটাকে সেপারেট করবো, SiO2 দিলে FeSiO3 আকারে স্ল্যাগ আকারে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, সেম অ্যান্সার কিন্তু। বলেছে আউট অফ কার্বন অ্যান্ড কার্বন মনোক্সাইড হুইচ ইজ বেটার রিডিউসিং এজেন্ট অ্যাট লো টেম্পারেচার ইন এ ব্লাস্ট ফার্নেস এক্সট্রাকশন, আয়রন টু আয়রন অক্সাইড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম অ্যান্সারটা হলো কার্বন মনোক্সাইড বেটার অ্যাট লো টেম্পারেচারে,
কেন? তুমি দেখবে এলিগ্রাম ডায়াগ্রামটা চলে আসো, এলিগ্রাম ডায়াগ্রাম। এই এলিগ্রাম ডায়াগ্রামটা যদি চলে আসো তখন দেখতে পারবে যে কার্বন ডাই অক্সাইড লাইন লিন্স বিলো কার তলায় আছে না এফি অ্যান্ড এফিওর লাইনে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড লাইনটা বিলোতে রয়েছে তাই কার্বন মনোক্সাইড কী হবে, একটা বেটা রিডিউসিং এজেন্ট, এবং যে কিনা এফিওকে কার্বন মনোক্সাইড কী করে দেবে, এফিতে কনভার্ট করে দেবে এবং CO2-তে কনভার্ট করবে। ক্লিয়ার? তার মানে এলিগ্রাম ডায়াগ্রামটাকে দেখব, এলিগ্রাম ডায়াগ্রামে দেখব যে কার্বন ডাই অক্সাইড যেটা রয়েছে, কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড যেটা রয়েছে সেটা এফি এবং এফিও এর নিচে আছে, ফলে এই রিডাকশানটা কী হবে, ডেল্টা জিটা কী হবে, নেগেটিভ হবে। যদি পসিবল হয় বই থেকে এদের যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটাকে একটু মনে রাখার চেষ্টা করবো, ওটা দিয়ে দিলে আরও বেটার হয়। পরের কোশ্চেন, কপারের ক্ষেত্রে SiO2 রোল কি? এটা বুঝতেই পারছো নিশ্চয়ই, কত ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসছে একই জিনিস। এই যে এফিও যেটা তৈরি হয় SiO2 দিলে FeSiO3 আকারে বেরিয়ে চলে আসে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ কায়োলাইট? অ্যালুমিনিয়াম কী করে দেয়, মেল্টিং পয়েন্টটাকে কী করে দেয়, কমিয়ে দেয়, আর একটা কী হয়, কন্ডাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়, পরিবাহিতা বাড়িয়ে দেয়। পরের কোশ্চেন, হাউ ইজ রুচ আয়রন ডিফারেন্ট ফ্রম স্টিল? এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে রাখবে রুচ আয়রন হলো পিওরেস্ট ফর্ম অফ আয়রন, পিওরেস্ট ফর্ম, ঠিক আছে? যে কমার্শিয়াল আয়রন আছে তার মধ্যে পিওরেস্ট ফর্ম থাকে। ডিফারেন্সটাকে, ডিফারেন্সটা হলো কার্বনের পার্সেন্টেজ। এখানে কার্বন কতটা রয়েছে না, কার্বন রয়েছে 0.2 থেকে 0.5%-এর মধ্যে। আর পরেরটা স্টিলের মধ্যে কি আছে, স্টিলের মধ্যে কার্বনের পার্সেন্টেজটা বেশি থাকে, কার্বনের পার্সেন্টেজ থাকে 0.5 থেকে 1.5%-এর মধ্যে। এই কারণে রুচ আয়রন হলো পিওরেস্ট ফর্ম। এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন, অ্যালুমিনিয়াম ইজ ডিসলভড ইন কায়োলাইট ইনস্টেড অফ ইলেকট্রোলাইজ ডাইরেক্টলি। কেন করা হয়? এই কোশ্চেন বহুবার আসছে কিন্তু, কারণ কায়োলাইট কী করে, এর ফিউশন টেম্পারেচারটা কী করে, কমিয়ে দেয়, ঠিক আছে? ফিউশন টেম্পারেচারটাকে কমিয়ে দেয়। আর 2 নম্বর কি, এর কন্ডাক্টিভিটিটাকে কী করে, বাড়িয়ে দেয়। বলেছে পরের কোশ্চেন, জিঙ্ক অক্সাইড ক্যান বি এক্সট্রাক্ট টু মেটাল বাই হিটিং উইথ কার্বন, ক্রোমিয়াম অক্সাইড ক্যান নট রিডিউসড বাই হিটিং বাই কার্বন। এর অ্যান্সারটা তোর কাছে এলিগ্রাম ডায়াগ্রামে লুকিয়ে রয়েছে। এই এলিগ্রাম ডায়াগ্রামটা তুই যদি তাকাস দেখতে পাবি যে এখানে দুজনের রোল আছে, একটা হলো জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড। ওকে, সেটা হলো অ্যাভোভ 1270 কেলভিন টেম্পারেচারে জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বনের যে রিডাকশান যদি করো, যে কার্বন মনোক্সাইড এবং জিঙ্ক পাবো, সেখানে ডেল্টা জি এর ভ্যালুটা নেগেটিভ হচ্ছে। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি করো, এই যে অ্যালুমিনিয়াম এবং কার্বন মনোক্সাইড যেটা পাবো সেটা ডেল্টা জিটা পজিটিভ হচ্ছে। কারণ অ্যাবভ এত ডিগ্রি টেম্পারেচারের ক্ষেত্রে, মানে 1270 কেলভিন টেম্পারেচারে যখন অ্যাবভে থাকবে, তখন এই যে কার্বন থেকে কার্বন ডাই অক্সাইডের যে ভ্যালুটা, ডেল্টা জি এর ভ্যালুটা, এটা লোয়ার হয়ে থাকে দ্যান দ্যাট অফ জিঙ্ক অক্সাইড থেকে, জিঙ্কের থেকে। এই কারণে এই রিয়াকশানটা কি আছে, পসিবল রিয়াকশান। এলিগ্রাম ডায়াগ্রামটা পারলে দিয়ে দেবে, আরও বেটার অ্যান্সারটা দাঁড়াবে। পরের কোশ্চেন, ইলেকট্রো রিফাইনিং কি? ওই যে কপারের ক্ষেত্রে আমি দেখালাম একটু আগে ডায়াগ্রাম করে, এই যে কপার সালফেটকে, কপার সালফেট সলিউশন থাকে, অ্যানোডে থাকে কপার, কপার 2টি ইলেকট্রন লস করে কপার 2+ কনভার্ট হয়, সেই কপার 2+ 2টি ইলেকট্রন নিয়ে আবার ক্যাথোডে কপার আকারে জমা হয়, পিওর কপার, ঠিক আছে? আর অ্যানোডের মধ্যে পড়ে থাকে কি, সিলভার, গোল্ড, প্লাটিনাম, যেটাকে বলা হয় কি, অ্যানোড ক্লে বা অ্যানোড কাদা। পরের কোশ্চেন, SiO2 এক্সট্রাকশন অফ কপার ফ্রম কপার ম্যাট।
কত ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ তো, বারবার দিচ্ছে কিন্তু। এই যে FeSiO3 আকারে স্ল্যাগ আকারে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন, NaCN ফোর্থ ফ্লোরিডিং প্রসেসে, এই যে আমি আগে একটা বলেছিলাম যে তোমার কাছে যদি ZnS এবং FeS দুটো থেকে থাকে তখন NaCN কি করে, এটার সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি করে থাকে, NaCN হোল 4 2 মাইনাস একটা কি হয় কমপ্লেক্স তৈরি করে ফেলে, ফলে অনলি যে ফোর্থ ফ্লোরিডিং প্রসেসে যে ফেনা বা লেদারটা ফর্ম করবে শুধুমাত্র আয়রনের সালফাইডটাই সেখানে যাবে। ঠিক আছে, সরি এটা আয়রন ছিল না, লেড ছিল, যাই আয়রন থাকলেও হবে, একই রকম ব্যাপার। পরে কোশ্চেন, রোস্টিং এবং ক্যালসিনেশন। ক্যালসিনেশনের সময় কি হয়, অ্যাবসেন্স অফ এয়ার থেকে থাকে, মানে ক্যালসিয়াম কার্বনেট যদি থেকে থাকে সেটাকে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, বা যদি অ্যালমোনিয়া থেকে থাকে তার থেকে জল বার করে নেওয়ার জন্য ক্যালসিনেশন করা হয়ে থাকে, অ্যালমোনিয়া পাই। কিন্তু রোস্টিং কখন হয়ে থাকে, রোস্টিংয়ের হলো প্রেজেন্স অফ এয়ার, প্রেজেন্স অফ অক্সিজেন থেকে থাকে, অক্সিজেন দিয়ে আমরা রোস্টিং করে থাকি। যেমন মনে করো ZnS, তাকে রোস্টিং করা হলে অক্সিজেন দিয়ে করলে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। ঠিক আছে, তো সালফাইডের ক্ষেত্রে রোস্টিং অ্যাপ্লিকেবল, আর ক্যালসিনেশন অ্যাপ্লিকেবল কার্বনেট বা ওয়াটার মলিকুলগুলোকে রিমুভ করবার জন্য। 50 দাগের কোশ্চেন, পিক আয়রন ইন্টু স্টিল। খুব ইম্পর্টেন্ট, এটা একটা টেকনিক, এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। এখানের ক্ষেত্রে কি ঘটে থাকে দেখো, সেটা হলো যে এই যে পিগ আয়রন থেকে থাকে, এটা যে প্রসেসটা সেটাকে বলা হয় BOP প্রসেস, বেসিক অক্সিজেন প্রসেস। এই BOP প্রসেস জিনিসটা কি, BOP প্রসেস হলো তোমার কাছে পিগ আয়রন থাকে, লাইম থাকে, আর পিওর অক্সিজেন থাকে। এখানে কি ঘটনা ঘটে না, কার্বন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কার্বন মনোক্সাইড তৈরি করে, আর Fe অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে FeO তৈরি হয়। এবার এই FeO SiE এর সঙ্গে রিয়াকশন করে Fe এবং SiO2 তৈরি হয়। এই SiO2 ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে রিয়াকশন করে CaSiO3 তৈরি হয়। আর একটা হলো ক্যালসিয়াম অক্সাইড, এর মধ্যে যদি ফসফেট থেকে থাকে কোনোভাবে সেটার সঙ্গে রিয়াকশন করে Ca3PO4 হোল 3 তৈরি করে। তার মানে কি করলো, অক্সিজেন এগুলোকে অক্সিডাইজড করে এই যে ফর্মগুলো তৈরি করলো, এগুলো ইম্পিউরিটি, এই ইম্পিউরিটিগুলো কি হলো, সব রিমুভ হয়ে বেরিয়ে চলে গেল। এবার রিমুভ হয়ে বেরিয়ে চলে যাওয়ার পর যে আয়রনটা পেলাম, সেই আয়রনটার সঙ্গে যদি কারোর অ্যালয় তৈরি করতে চাই বা ধাতু সংকর তৈরি করতে চাই, সেই মেটালটা অ্যাড করে দিলাম। মনে করো আয়রনে এটা রয়েছে, তার সঙ্গে মনে কর আমি অন্য কোনো একটা মেটাল, মনে করো ক্রোমিয়াম অ্যাড করলাম, করে আমার কাছে অ্যালয়টা বা আকরিকটা তৈরি করা হয়। তো এইটা হলো বেসিক প্রিন্সিপাল, কিন্তু এইটার নাম হলো বেসিক অক্সিজেন প্রসেস, কিন্তু BOP প্রসেস। পরে কোশ্চেন বলে যে জিঙ্ক অক্সাইড ইনটু মেটালিক জিঙ্ক। জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক পাওয়ার জন্য কোনটা করছি, জিঙ্ক অক্সাইড, হ্যাঁ জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক পাওয়ার জন্য যেটা করা হয়ে থাকে কি না, সেটা কার্বনের সঙ্গে রিয়াকশন করে করা হয়ে থাকে। সেখানে কি হবে, কোক দিয়ে কার্বন মনোক্সাইড তৈরি হয়। এটা অ্যাবভ এত ডিগ্রিতে। কেন এত ডিগ্রিতে করা হয় না, এলিগ্রাম ডায়াগ্রাম থেকে এটা দেখতে পাবো, ডেল্টা G0 ভ্যালু জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে বেশি পরিমাণে নেগেটিভ হয়ে থাকে, মোর নেগেটিভ হয়ে থাকে। অর্থাৎ জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কে যাওয়াটা বেশি পরিমাণে নেগেটিভ হয়ে থাকে অ্যাভোভ 1270 কেলভিনে। দেন কার্বন জিঙ্ক, যেমন ডেল্টা G কার্বন থেকে কার্বন মনোক্সাইড। তার মানে ভাবো অ্যাভোভ এই টেম্পারেচারে ডেল্টা G0 জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কের ভ্যালু মোর নেগেটিভ, আর ডেল্টা G0 কার্বন মনোক্সাইড থেকে কার্বনের ভ্যালু লেস নেগেটিভ। তাহলে কার্বন মনোক্সাইড থেকে কার্বনের ভ্যালু লেস নেগেটিভ, আর জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কের ভ্যালুটা বেশি নেগেটিভ। তার মানে ওভারঅল রিয়াকশনটা ডেল্টা G কী হবে, নেগেটিভ হবে, এবং এটা একটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া থাকবে।
এই কারণে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক করা হয়ে থাকে, এই টেম্পারেচারটাকে কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। ঠিক আছে। থার্ডে ইমপিওর টাইটেনিয়াম ইন্টু পিওর টাইটেনিয়াম, ভান আর্কেল মেথড নিশ্চয়ই জানো। টাইটেনিয়ামকে আয়োডিনের সঙ্গে রিয়াকশান করলে TiI4 তৈরি হয়, পরবর্তীকালে এটাকে হিট করলে টাইটেনিয়াম এবং আয়োডিনে কনভার্ট হয়ে যায়। পরের কোশ্চেন, SiO2 এক্সট্রাকশন করা হচ্ছে কপার ম্যাট থেকে। এই যে কত ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কতবার পাচ্ছ, কতবার এসছে এক্সামে। এই FeO SiO2 এর সঙ্গে FeSiO3 আকারে স্ল্যাগ আকারে বেরিয়ে চলে যায়। ঠিক আছে। পরের কোশ্চেন 52, ইন্ডিকেট দ্য প্রিন্সিপাল বিহাইন্ড দ্য মেথড অফ দ্য জিঙ্ক রিফাইনিং অফ জিঙ্ক। তাহলে কি হয়, প্রথমে জিঙ্ক কার্বনেট ZnCO3 এটাকে হিট করলে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে। এবার এই জিঙ্ক অক্সাইডকে কার্বনের সঙ্গে রিয়াকশন করলে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড তৈরি হয়। এটা কত, 1270 কেলভিনের অ্যাবভ করা হয়ে থাকে। জিঙ্ক যেহেতু ভোলাটাইল, তাই জন্য হিট করলে এটা যেহেতু ভোলাটাইল, ফলে এটা কি হয়, ভেপারে চলে যায়। ইম্পিউরিটিগুলোকে সেপারেট করা যেতে পারে বাই হিটিং প্রসেস। ঠিক আছে, ভেপার ফেজে নিয়ে গিয়ে করা যেতে পারে। পরে কোশ্চেন, সিলিকার রোল কি কপার এক্সট্রাকশনে? অনেকবার কোশ্চেনটা এসছে। এই FeO-কে সিলিকা দিলে এটা রিজেক্ট হয়ে যায় FeSiO3 আকারে। পরে কোশ্চেন, হুইচ ফর্মস অফ আয়রন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ কমার্শিয়াল আয়রন? মনে রাখবে, শর্ট কোশ্চেনে কিন্তু জিজ্ঞেস করে, সেটা হলো রুজ আয়রন, তাই তো। রুজ আয়রন হলো সব থেকে কমার্শিয়ালি আমার কাছে পিওরেস্ট ফর্ম অফ আয়রন। WROUGHT আয়রন। নেক্সট কোশ্চেন, রাইট ডাউন দ্য রিয়াকশন টেক্স প্লেস ডিফারেন্ট জোন অফ ব্লাস্ট ফার্নেস। এটাও খুব ইম্পর্টেন্ট 53 কোশ্চেন, এটা লিখে নাও কিন্তু। হ্যাঁ, একটা হলো কনভার্সন জোন অফ কনভার্সন, এরকমভাবে লিখবে, জোন অফ কনভার্সন বা দহন। কার্বন প্লাস O2 কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং হিট তৈরি হয়। ঠিক আছে। এবার লেখো জোন অফ হিট অ্যাবজর্পশন জোন। বলবো কার্বন ডাই অক্সাইড প্লাস কোক মিলায় কার্বন মনোক্সাইড তৈরি করা হয় এবং হিট। ঠিক আছে। ওপরটা এক্সোথার্মিক রিয়াকশান, তারপরটা এন্ডোথার্মিক। প্রথমটা তাপমোচী, তারপরটা তাপগ্রাহী। হয়ে গেল। এবার হলো মিডিল পার্ট অফ দ্য যেখানে স্ল্যাগ তৈরি হয়। স্ল্যাগ কীভাবে তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট থেকে হিট করা হয় 1123 কেলভিনে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং এই ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে সিলিকা অ্যাড করে দেওয়া হয়, দিলে CaSiO3 তৈরি হয়, যেটাকে স্ল্যাগ ফর্মেশন জোন বলে। ঠিক আছে। তারপর লিখবে জোন অফ রিডাকশান, যেখানে রিডাকশান ঘটে। সেখানে কি হয়, Fe2O3-কে কার্বন মনোক্সাইড দিলে FeO এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ঠিক আছে। এই FeO বা তুমি একটা স্টেপেও করে দিতে পারো, এই FeO আবার কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়াকশান করে 1123 কেলভিনে আয়রন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে দেয়। আর Fe2O3-কে এই যে কোক যেটা দিয়েছিলেন, এখানে কোক অ্যাড করেছিলাম না, এই যে কোথায় গেল, এই যে কোক কার্বন অক্সাইড মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কোক কি করে, এই কোক অনেক সময় রিয়াকশান করে যায় টেম্পারেচারে আয়রন এবং কার্বন মনোক্সাইড। ঠিক আছে। এবার এই যে কোক বা কার্বন থেকে থাকে, তার উপর ডিপেন্ড করে কিন্তু পিগ আয়রন তৈরি হয় এবং কাস্ট আয়রন থেকে থাকে। পিগ আয়রনের ক্ষেত্রে তোমার কাছে 4% কার্বন থেকে থাকে, আর কাস্টের ক্ষেত্রে নিয়ারলি 3%-এর মধ্যে কার্বন থেকে থাকে। জিজ্ঞেস করে কিন্তু পিগ এবং কাস্ট আয়রনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, তাহলে পারবো করতে। পরে কোশ্চেনে চলে এলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল কিন্তু 53টা। আচ্ছা, পিগ আর কাস্ট আয়রনটা বলেই দিলাম। পিগ আয়রনের মধ্যে 4%-এর কাছে কার্বন থাকে, আর কাস্ট আয়রনের কাছে 3%-এর মধ্যে কার্বন থাকে। বলেছে রাইট রিয়াকশন টেক্স প্লেস ডিফারেন্ট জোন অফ ব্লাস্ট ফার্নেস অফ আয়রন। তাহলে বুঝতেই পারছো, এর আগের রিয়াকশন এই কোশ্চেন আর এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন এসছে, তার মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো তো, বারবার আসে। হোয়াট ইজ দ্য রোল অফ কোক এক্সট্রাকশন অফ আয়রন? কোক কি তৈরি করে, একটু আগেই এখানে দেখতে পেলে, কোক যেটা তৈরি করে
সেটা হলো যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়েছিল কোকের সঙ্গে রিয়াকশন করে কার্বন মনোক্সাইডটা তৈরি হয়, এবং কার্বন মনোক্সাইড এই যে আয়রনের সঙ্গে রিয়াকশন করে নেয়, করে এটাকে তোমার মেটালিক আয়রনে কনভার্ট করে দেয়। এটা হলো কোকের রোল। ওকে, কোক তার মানে এই রিয়াকশানে রিডিউসিং এজেন্ট কার্বন মনোক্সাইড তৈরিতে হেল্প করে। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য রোল অফ লাইমস্টোন। লাইমস্টোনে কী থাকে? এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন এবং অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটা ছাড়াও ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলেও কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড কোকের সঙ্গে রিয়াকশন করে কার্বন মনোক্সাইড তৈরি করে, যেটা এই আয়রনকে রিডাকশন করতে হেল্প করে। টেম্পারেচারটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ। যাই হোক, এই যে কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন করে, যার ফলে রিডিউসিং এজেন্ট কার্বন মনোক্সাইড তৈরি হয় কোকের সঙ্গে, এইটা হেল্প করে ক্যালসিয়াম কার্বনেট। আর এক্সেস যে ক্যালসিয়াম অক্সাইড আছে সেটাকে রিমুভ করবার জন্য কোশ্চেন দিয়ে থাকে বাইরে থেকে কেন SiO2 দেওয়া হয়, তাহলে CaSiO3 আকারে এটা রিমুভ হয়ে যায়। ঠিক আছে, বেরিয়ে যেতে পারে। বলেছে হোয়াই ডাজ কপার অবটেন ইন দ্য এক্সট্রাকশন অফ কপার পাইরেট হ্যাজ বিন ব্লিস্টার। ব্লিস্টার কেন হয়? তার কারণটা হলো এই যে Cu2S যখন তোমার কাছে রোস্টিং রিয়াকশানটা ঘটে থাকে, তাপজারণ যখন হয়ে থাকে, তখন Cu2O এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এবার Cu2S এটা সেলফ রিডাকশান ঘটে থাকে হয়ে কপার এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এই সালফার ডাইঅক্সাইড কপারের গা দিয়ে এরকম বেরিয়ে যাওয়ার ফলে, সারফেস থেকে বেরিয়ে যাওয়ার পর সারফেসটা কি একটা রাফ সারফেস তৈরি হয়, যেটাকে বলে ব্লিস্টার। তাই জন্য এটা ব্লিস্টার ফর্মেশন করে। বলেছে হোয়াট ইজ দ্য রোল অফ ডিসপেন্ডার অন দ্য ফ্লোটিং প্রসেস। আগে একটা কোশ্চেন আমরা ইউজ করেছিলাম, NaCN আমার কাছে ডিপ্রেশান্ট হিসাবে কাজ করে থাকে, যার ফলে এটা কি করে থাকে, জিঙ্ক সালফাইড এবং যদি লেড সালফাইডের মধ্যে লেড আর জিঙ্ক সালফাইড সেপারেট করতে চাই, এটা একজনের সঙ্গে কি করে, কমপ্লেক্স তৈরি করে সেপারেশন করতে হেল্প করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেটা ছিল স্টিল কি করে প্রিপারেশন করবে। স্টিল যেটা করা হয় কি, পিগ আয়রন থেকে বেসিক অক্সিজেন ফার্নেস, যেটাকে বেসিমার প্রসেস বলা হয়ে থাকে, সেই বেসিমার প্রসেসের মধ্যে পিগ আয়রন থেকে কি করা হয়, কার্বনগুলোকে রিমুভ করা হয়। এবং কার্বন রিমুভ করলে বেসিমার প্রসেসে বা বেসিক অক্সিজেন ফার্নেসের মধ্যে পিগ আয়রন থেকে কার্বন রিমুভ করলে সেটা আমার কাছে কি তৈরি হবে, স্টিল তৈরি হয়ে যাবে। এই স্টিল কি হয়, আয়রনের থেকে বেশি লাইটার হয়ে থাকে, মোর ফ্লেক্সিবল হয়ে থাকে এবং রাস্টিং সহজে পড়ে না। দিস ইজ দ্য প্রসেস অফ স্টিল। হাই টেম্পারেচারে কেন জিঙ্ক এক্সট্রাকশন পসিবল না? কারণ জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পারবে আর্গন 4:3D10, মানে ডি অরবিটালটা ফুলফিলড হয়েছে। এখন ডি অরবিটালটা ফুলফিল থাকলে কি হবে, যে ঘটনাটা ঘটে সেটা হলো যে মেটালিক বন্ডিং তৈরি করতে পারে না। মেটালিক বন্ডিং নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের উপর ডিপেন্ড করে। এখন মেটালিক বন্ডিং না তৈরি করতে পারলে কি হবে, এর মেল্টিং পয়েন্ট বা ভেপার হওয়ার জন্য লো টেম্পারেচার লাগে, ভেরি লো টেম্পারেচার মেল্টিং পয়েন্ট হয়ে থাকে। তাই সহজে এটা কি হয়ে যায়, ভেপারে চলে যেতে পারে। তাই জন্য প্রচণ্ড হাই টেম্পারেচারে জিঙ্ককে এক্সট্রাকশন করাটা পসিবল হয় না, কারণ হাই টেম্পারেচারে জিঙ্ক কি হয়, উড়ে যায় বা ভেপারে বেরিয়ে চলে যায়। তো এছাড়াও আরও কিছু প্রসেস আছে, পোলিং কি, ঠিক আছে, তারপর এই যে তাছাড়াও কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু আমাদের বিভিন্নভাবে এক্সামে আসছে। তাই আমাদের ভালো করে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে, রিপিট করতে হবে। এই কোশ্চেনগুলো আমি এক্সাম থেকেই নিয়েছি, সুতরাং আশা করা যায় এই কোশ্চেনগুলো করলে পরীক্ষাতে কমন মিলবে। বেসিক প্রিন্সিপালটা জানতে হবে। আর একটা হলো কোন যেগুলো তোমার সিলেবাসে আছে, সোডিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এদের ওরগুলো কি, এদের এক্সট্রাকশনে বেসিক প্রিন্সিপালটা কি, তার জন্য ভিডিও রয়েছে, দেখে নেবে। বেসিক প্রিন্সিপালে এক্সট্রাকশনের প্রসেস কি। এবার সোডিয়ামকে দুভাবে করা যায়, কাস্টনার এবং ডাউন্স প্রসেস। হ্যাঁ, আয়রনটার তো এই যে ফার্নেসের এটা দেখলে, কপারের ক্ষেত্রে ওই ইলেকট্রো রিফাইনিং করা হয়ে থাকে, ওই প্রসেসটা যাবে। জিঙ্কের ক্ষেত্রে ইলিগ্রাম ডায়াগ্রাম থেকে টেম্পারেচার উপর বেসিকে কোশ্চেন দেওয়া থাকে।
এছাড়া অ্যালুমিনিয়ামের লিচিং জায়গা থেকে কোশ্চেন দেওয়া থাকে। এই কোশ্চেনগুলি নর্মালি পরীক্ষায় আসে, আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে এক্সামে যে কোনো ধরনের কোশ্চেন খুব সহজে তুমি সলভ করে দিতে পারো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে। নমস্কার।